হৃদয়ের অহপ্রিয় লেখিকা রায়কথা পর্ব ২১। ভেজা চুলগুলো গামছায় পেরিয়ে খোপা করে মাহিরকে দেখতে হলো। ভদ্রলোক ফোনে কথা বলছিলেন। বাড়িতে ফেরার পর থেকেই থেমে থেমে ফোন আসছে। আয়নাকে আড়াল করে যতটা পারা যায় সে গম্ভীর মুখে কথা বলছে। আয়না যা শুনতে পেরেছিল তা নিয়ে কোনো কথা বলেনি। আয়না ছোট টেবিলটার কাছে দাঁড়িয়ে ডিনার রেখে যাওয়ার বাটিটা তুলে দিল। সে মাহিরের দিকে ফিরল। স্যুপ খেয়েছো? ঠিক হয়ে বসো। সরাসরি ওর দিকে না তাকিয়ে বলল আয়না, পিঠের উপর প্রেসার দেওয়া ঠিক হবে না, আর প্লাস্টার করা হাত এত বেশি নাড়াবে না। পেপারেস্ট নিলে দ্রুত সেরে যেতে পারে। মাহির নিজেকে একটু নামিয়ে বসার চেষ্টা করলো। ওইটুকু নড়াচড়াতেও সামান্য মুখ কুঁচকে উঠল ওর। আবেশে জলকেলি আর দৌড়াদৌড়ির সময় টের পায়নি। এখন কড়ায় গুন্ডায় মাসুল দিতে হচ্ছে। যে কোনো কিছু হলেই হবে, সে অভ্যাসবশত বলে ফেলল। খামাখা কষ্ট বাড়ানোর দরকার নেই। আয়নার ভুরু সামান্য কুঁচকালো। আমি জানতে চাইনি যে কি হলে চলবে। আমি জিজ্ঞেস করেছি তুমি কি খেতে চাও। মাহির একটু অসহায় ভঙ্গিতে হাসলো। হাসলেই যা রান্না করতে তাই খাবো? আমার একদম কোনো প্রেফারেন্স নেই। আয়না হাত বুকে ভাঁজ করে টেবিলের সাথে ঠেস দিয়ে দাঁড়ালো। একটা সরল উত্তর এই বারান্দার ভেতর থেকে বের করা যায় না। ভাবো তো একবার, তোমার কি খেতে ইচ্ছে করছে? মাহির অন্যদিকে তাকিয়ে রইল। খুবই সাধারণ একটা প্রশ্ন, তবুও ওর মাথাটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। ওর ইচ্ছে শেষ করে জানতে চাওয়া হয়েছিল, ওর কাজ তো সবার ইচ্ছে পূরণ করা। আমি ঠিক জানি না, আসলে গরম তো, লাইট কিছুই খাবার খাওয়া উচিত। মানে আমারও ডাল ভাজি যা আছে তাই, যেটা ইজি হয়, বেশিক্ষণ যেন আগুনের কাছে থাকতে না হয়। সে নিচু স্বরে স্বীকার করল। দুদিন সে বাজার করেনি, কি যে বিপদ হলো। আয়নার চেহারার ভাব পাল্টে গেল। সে স্বর নরম করে বলল, ঠিক আছে, তাহলে আমাকে এটা বলো, তুমি কি পছন্দ করো? মাহির মাথা তুলে তাকালো। আয়না বিষয়টাকে এত গুরুত্ব দিয়ে দেখেছে যে সে একটু অবাক হয়। মাহির লম্বা শ্বাস ছাড়ল। একটু সময় নিয়ে ভাবল সে। শিং, কই, রুই, এই তো। আয়না মাথা নাড়ল, খুব মন দিয়ে শুনল সবটা। আর মাহির ইতস্তত করে যোগ করল, মাঝে মাঝে গরুর মাংস, তবে খুব একটা ঝাল না। না কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল, তারপর খুব সহজভাবে জিজ্ঞেস করল, চিংড়ি পছন্দ করো? নিশিখালিতে দেখেছিলাম। এই একটা প্রশ্ন মাহির পুরোপুরি থেমে গেল। সে উত্তর দিল, হ্যাঁ, কিন্তু বাড়িতে সবাই একা খুব একটা পছন্দ করে না, তাই রান্নাও হয় না। আয়না কোনো উত্তর দিল না, কিন্তু কথাটা সে মনে রাখল। সে শুধু সামান্য মাথা নাড়িয়ে ঘুরে দাঁড়ালো এবং বলল, চোখ বন্ধ করে রেস্ট নাও। তারপর সে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আয়না যখন ফিরে এলো তখন দুপুর গড়িয়ে গেছে। সে টেবিলের উপর খাবারের ক্যারিয়ারটা রাখলো এবং নিঃশব্দে সবকিছু গোছাতে শুরু করলো। মাহির অবাক হয়ে বলে, আমি নিচে যেতে পারতাম তো? নিয়ে এসেছো সব? হ্যাঁ, খেয়ে নিতে হবে দ্রুত, ওষুধের সময় মিস হয়ে যাবে। সে মাহিরের সামনে একটা প্লেট রাখলো এবং ভাত বেড়ে দিতে শুরু করলো। মাহির একটু নড়ে চড়ে বসলো। আমি পারবো। আয়না ওর ব্যান্ডেজ করা হাতের দিকে ইশারা করলো। মাহির আর কোনো কথা খুঁজে পেল না। আয়না তরকারি বাড়লো, তারপর একটু থামলো। আমি কি মাখিয়ে দেব? চামচ দিয়ে খেতে সুবিধা হবে তাহলে? মাহির উত্তর করলো না। আয়না ইতস্তত করে বলল, না কি খাইয়ে দিব? কি বললে? আমি কি খাইয়ে দিব? মানে বাকিরা তো সবাই ব্যস্ত,
তাই বললাম আর কি। কথাটা ঘরের বাতাসে থমকে রইল। মাহির এবার ওর দিকে মুখ তুলে তাকালো একদম সরাসরি, এবং তার দৃষ্টিতে কোনো উপহাস বা অস্বস্তিও নেই। আয়না খুব দ্রুত যোগ করলো, কি হলো বলো? মাহির কিছু না বলে মৃদু হাসলো। আয়নাকে তার পাশে বসতে ইশারা করলো, মানে ভদ্রলোক সম্মতি দিয়েছেন। আয়না আর কিছু বলল না। সে পাশে বসে ভাত আর তরকারি ভালো করে মাখাতে লাগলো। ওর চোখ প্লেটের দিকে নেমে এলো। ভাতের সাথে মাখানো, ওটা চিংড়ির মালাইকারি। সে আবার সেদিকে তাকালো, তারপর আয়নার দিকে। তুমি এটা নিয়ে এসেছো? সে ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করলো। আয়না উত্তর দিল না। সে শুধু লোকমা তুলে ওর সামনে বাড়িয়ে ধরলো। মাহির সেটা সাথে সাথে নিল না। বাজারে গিয়েছিলে এই ভর দুপুরে একা? আমি বললাম দেখেই কি তুমি বাইরে গিয়েছিলে? মাহির দেখলো যা যা রেঁধেছে সবই ওর পছন্দের। কথায় কথায় সে যা বলেছে আয়না তাই হাজির করেছে। মাহিরের বয়স 10 ছিল তখন সে জানতে পারে তার পছন্দের আর কোনো গুরুত্ব নেই। খাবার টেবিলে মা বাবার উপস্থিতি হলো সন্তানের জীবনে এক টুকরো মেঘের মতো। গ্রীষ্মের দাবাদেহে ছায়া দেয়, বৃষ্টি দিয়ে জীবনের সঞ্চালন করে। তাদের অনুপস্থিতিতে মাহিরের জীবন বাতাসের তীব্রতায় গাছ থেকে হারিয়ে যাওয়া সেই কচি পাতার মতো হয়ে গেল, যা আর কখনো পূর্ণতা পায়নি। খাবারের টেবিলে বসে সে দেখল চিংড়ি মাছ ভুনা। চোখ আটকে গেল সেখানেই। আগে বাসায় প্রায়ই বাবা তার জন্য নিয়ে আসতেন, কোনোদিন বলতে হয়নি। একটুখানি দিয়েই সে পুরো প্লেট ভাত খেয়ে পরে। এত মজা করে মা রান্না করে তাদের জন্য। বাবা বলেছিলেন ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে লবস্টার খাওয়াবে তাকে। কক্সবাজারে যাওয়ারও একটা প্ল্যান ছিল। মাহিরের দাদি তাকে বসিয়ে প্লেটে মাছ তুলে দিয়ে বলল, খাও নাতি, তোমার চাচারে কইয়া মাত্রই আয়না দিছে তোমার জন্য। মাহির চাচার প্রতি কৃতজ্ঞতায় নত হয়ে গেল। এই বাড়িতে তাকে ভালো রাখার বেশি মানুষ নেই। যারা আছে তাদের প্রতি তার অনেক আশা। প্রতিদিন কিছুটা ভাঙে কিছুটা গড়ে, এভাবেই চলছে তার জীবন। রায়হান নাক কুঁচকে বলল, বাবাকে আমি যেটা বলি সেটা তো কখনো আনতে চায় না। রায়হানের রাগ বেশি। দাদি দ্রুত তার পাশে গিয়ে তাকে ভালো মন্দ বোঝাতে লাগলেন। মাহিরের তো মা বাবা নেই, তাদেরকে তো এখন তাকে দেখে রাখতে হবে, না হলে মাহিরের কি হবে? কথাগুলো মাহিরের কানে বিষের মতো লাগে। আচ্ছা, দাদির তো ভালো কথাই বলে, তবে সে মেনে নিতে পারে না কেন? আত্মীয়তা দয়ার মতো মনে হয় কেন? শারমিনারা টেবিলে এসে বসলেন। আজকে তার ডবল সিট ছিল। রান্নাঘরের কাজের জন্য একটা ছুটাবুয়া রাখা আছে। অন্য সময়ে সাহেরা বানু কাজের লোকেরা রান্না খাওয়া নিয়ে তুলকালাম করলেও এই বেলা আর টু শব্দ করেন না। সে টেবিলের দিকে তাকিয়ে বলল, আমি তো অন্য কিছু নামিয়ে রেখে গিয়েছিলাম, সেগুলো রান্না করলো না কেন? সাহেরা বানু বললেন, মাহিরের চিংড়ি মাছ খেতে শখ হয়েছিল, তাই মনসুর বাজার থেকে নিয়ে আসছে। খাইতে বসো বউ। শারমিনারা ঠান্ডা স্বরে বললেন, মাহিরের শখ হয়েছে ভালো তো। মাহিরের শরীর হিম হয়ে গেল। সে ছোট্ট হাতে ভাত মাখতে লাগলো, কিন্তু লোকমা মুখ নিতে পারল না। মা তো মা, মাহিরকে আগে বাবাও ভাত খাইয়ে দিতেন। রায়হান আবার ঘ্যান ঘ্যান করলো। মনসুর আলম বিরক্তি হয়ে বললেন, কি এক আজব হয়েছে, তোর চাওয়া পাওয়ার তো কোনো লিমিট নাই, হাতির মতো হচ্ছিস। কেমন লাগে দেখতে? আর রেজাল্ট? আগে মাহিরের ধারের কাছে পজিশন নে, পরে কথা বলিস হারামজাদা। রায়হানের তার বাবার কাছে আসলে কিন্তু চাওয়া লাগে না। তার 3 মামা কলিজা। শারমিনারা বললেন, 2 শিফট কাজ করে এসেছি, তোমার এত চেঁচামেচির কারণ কি? কথায় কথায় ছেলেকে এসব বলবে না।
রায়হানের প্লেটে খাবার তুলতে গেলে সার্বিনারা তাকে থামিয়ে দেয়, শুধু ডাল দিয়ে দেয়। রায়হান মার বিরুদ্ধে কিছু বলার সাহস পায় না। সাহেরা বানু অবাক হয়ে বলে, এই কি হেরে মাছ দাও? সে খাবে না আম্মা, আপনারা খান, তুমি নিবা না? খালি ডাল দিয়ে খাইতেছো কেন? আমার অ্যালার্জি। মাহিরকে দেন, ওর চাচাকে দেন। শেষমেশ মাহিরকে ছাড়া আর কেউ সেদিন চিংড়ি মাছ খায়নি। এরপর কেন যেন আর কখনো রান্নাও হয়নি। আয়না বলল, কি ভাবছো? ঠান্ডা হওয়ার আগেই খেয়ে নাও। মাহির তার দিকে তাকিয়ে রইল। বিয়ের খুব বেশি দিন হয়নি, কিন্তু ইতিমধ্যে মেয়েটা তাকে অসংখ্যবার নির্বাক করে দিয়েছে। বারবার চোখ পিটপিট করে নিজেকে সংযত করলো। তারপর স্ত্রীর হাতে দুপুরের ভোজন সারল। 2 দিন ধরে রামিন ইউনিভার্সিটিতে যায় না। এর মাঝে এসে একবার আয়নার কাছে আজ আয়না রামিনকে বলল, তোমার ফ্রেন্ড ল্যান্ডলাইনে কল করেছিল, আমি বলেছি বাড়িতে নেই। রামিন চমকে বলল, কেন? কল ব্যাক করে বলবো যে আসো। না না, একদম না, আমি এখন ওদের সাথে ইন্টারেস্ট করতে চাই না। সেটাই ভেবেছিলাম। টেক টাইম, যেখানে থাকলে আত্মবিশ্বাস সময় পজিটিভ মোটিভেশন ডেইন হয়ে যায়, সেখান থেকে সরে আসা বেটার। রামিন মাথা নিচু করে রইল, তারপর বলল, বাই দা হয়ে মাহির ভাইয়ার কলিগ এসেছে কিন্তু। ভাইয়া ডাইরেক্ট? আয়না জিজ্ঞেস করলো, কখন এসেছে? আপনি বাইরে যাওয়ার পরপরই 1 ঘন্টা তো হবে। আয়না দ্রুত চায়ের ট্রে হাতে নিয়ে চিন্তিত মুখে উপরে উঠল। ঘরের বাইরে দাঁড়িয়েই তাদের উত্তেজিত কথাবার্তা শোনা যাচ্ছে। সম্ভবত মাহিরের সাথে তাদের বন্দিবনা হচ্ছে না। শরীর এখন কিছুটা ভালোর দিকে। এর মধ্যে আয়না মোটেও চায়নি এইসব নিয়ে তার এত দুশ্চিন্তা করতে হোক। আয়না নক করে ঢুকে টেবিলে চা রাখতেই তারা থমথমে মুখে উঠে দাঁড়ালো। শফিক সাহেব বললেন, ভাবির ওনাকে একটু বুঝাবেন প্লিজ। একটু চা? সম্ভব না। আমরা উঠলাম। আয়না মাহিরের বিধ্বস্ত মুখাবয়বের দিকে তাকালো। মাহির কোনো কথা না বলে ছাদে চলে গেল। আয়না ইতস্তত করে সেখানে চা নিয়ে গেল। মাহির মানা করার আগেই বলল, ভালো লাগবে নাও। মাহির এবার আর না করল না, চুপচাপ কাপটা হাতে নিল, কিন্তু সঙ্গে সঙ্গে চা খেলো না। কিছুক্ষণ শুধু ধোয়া উঠা চায়ের দিকে তাকিয়ে রইল, যেন সেখানে কোনো উত্তর খুঁজছে। আয়না কিছু বলল না, দাঁড়িয়ে রইল। তারপর একদম সরাসরি জিজ্ঞেস করলো, কি হয়েছে? কোনো ঘুরপাক নেই? কোনো রকম ভূমিকা নেই? তাদের সম্পর্কে বোঝা পড়াটা বেশ অদ্ভুত। বেশিরভাগ সময় নীরবতা রাজ্য করে, আর যখন ভাষা প্রয়োগ করে তা হয় একদম কঠোর ও স্পষ্ট। মাহির নাক দিয়ে একটা ছোট শ্বাস ছাড়ল, অফিসের ঝামেলা। আমার ধারণা তুমি শুনে ফেলেছ। আয়না বলল, হয়তো, তবে তোমার জানানো উচিত না। আয়নার তীব্র দৃষ্টি মাহিরকে আর চুপ থাকতে দিল না। সে বলল, যে টাকাটা আমি সেদিন ক্যারি করেছিলাম ম্যানেজমেন্টের ওর বলতে, সেটা ঠিকভাবে রিপোর্ট করা হয়নি। আমি নাকি ঠিক মতো সেফটি মেইনটেইন করিনি। সবটা আমার অবহেলা। আয়নার ভুরু কুঁচকে গেল। মানে কেউ একটা অ্যানোনিমাস কমপ্লেইন করছে। ওরা ইঙ্গিত দিচ্ছে পুরো ব্যাপারটা আমি নিজে সাজিয়েছি। ভিতরের লোক না হলে এত সহজে নাকি সম্ভব না। কথাটা বাতাসে ভারী হয়ে ঝুলে রইল। আয়না হতভম্ব হয়ে বলল, মানে বলছে যে তুমি ইচ্ছা করে এই ছিনতাই করিয়েছ, নিজে আহত হয়েছ? মাহির ঠোঁটের কোণে হালকা তাচ্ছিল্যের হাসি টানল। খুব সুবিধাজনক না। আয়নার মুখ শক্ত হয়ে উঠল। প্রমাণ ছাড়া এসব কিভাবে বলতে পারে তারা? মাহির শান্ত গলায় বলল,
তাদের প্রমাণ লাগবে না আয়না, শুধু একটা এক্সকিউজ লাগবে। টাকাটা আমার দায়িত্বে ছিল, এখন সেটা নেই, এইটুকুই ওদের জন্য যথেষ্ট। আয়না এবার একটু এগিয়ে এলো। এখন ওরা কি চায় আমাদের কাছে? আয়নার চোখ সরু হলো কিভাবে? একটা স্টেটমেন্ট লাইন করতে হবে। কিসের স্টেটমেন্ট? আমি নেগলিজেন্ট ছিলাম, টাকাটা ঠিকমতো সিকিউর করতে পারিনি, আর আমি ক্ষতিপূরণ দিতে রাজি। আয়না স্থির হয়ে গেল। ওরা চায় তুমি টাকা দাও, কমপক্ষে অর্ধেক, এবং এক্ষুনি। বাকিটা? মাহির কাঁধ ঝাঁকালো। পরে অ্যাডজাস্ট করবে। আয়না ধীরে শ্বাস নিল। এটা অ্যাডজাস্ট না, এটা জোর করে দোষ চাপানো। নিশ্চয় কোনো বিগ ফিশকে বাঁচাতে চাইছে। চরম সন্দেহজনক লাগছে সব কিছু। মাহির কিছু বলল না, কারণ কথাটা ভুল না। একটু পর সে নিজেই বলল, আর যদি আমি না করি, তাহলে লিগ্যাল প্রসিডিং শুরু করবে। কোনো রকম তদন্তেরও সময় দিবে না। মাহির এবার দৃষ্টি সরিয়ে নিল, দূরের দিকে তাকালো। পরিবারের সবাই সাফার করবে, পাবলিক হিউমিলেশন সহ্য করতে হবে। কর্পোরেটর চাইলে অনেক নিচে নামতে পারে। মাহিরের ন্যায়পরায়ণতা বোধ প্রখর, কিন্তু নিজের জন্য অন্যদের কষ্ট করতে হবে তা মানা প্রায় অসম্ভব। না, ধীরে ধীরে বলল, তোমার টিম? মাহিরের মুখে হালকা একটা টান পড়ল। ওদেরও রিভিউ অডিট করা হবে। আয়না বুঝতে পারল, মানে ওদের চাকরি যেতে পারে, সেটাই তোমাকে জানিয়ে গেল। মাহির মাথা নিচু করল। ৩-৪ জনকে বাদ দিতে পারে, আমার সুপারভিশনে হয়েছে বলে। মাহির ধীরে শ্বাস ছাড়ল। ওদের পরিবার আছে। আয়নায় এবার সরাসরি বলল, তুমি কি করবে? মাহির এক মুহূর্ত দেরি করল না। আমি কিছুতেই সাইন করব না। আয়না তাকিয়ে রইল। আর টাকা? মাহির বলল, সেটা আমি জোগাড় করব। কোথা থেকে? কোনো উত্তর নেই মাহির। সে এবার একটু বিরক্ত শ্বাস হয়ে বলল, বলেছি না ম্যানেজ করব। আয়নার গলায় এবার হালকা দৃঢ়তা এলো। তোমার কাছে এই মুহূর্তেই এই পরিমাণ টাকা নেই। বাড়িতে চাচাকে বলবে? না। কথাটা সরাসরি গিয়ে লাগলো। মাহির এবার তার দিকে তাকালো। তার চোখে এক ঝলক তীব্র আত্মসম্মানবোধ দেখতে পেল আয়না। আয়না ধীরে এগিয়ে এলো। খুব শান্ত গলায় বলল, শোনো, একটা কথা বলি। মাহির কিছু বলল না, শুধু ব্রু সামান্য কুঁচকালো। টাকাটা আমি দিতে পারি। এইবার মাহির পুরোপুরি ঘুরে তাকালো তার দিকে। চোখে পরিষ্কার অবিশ্বাস। তীক্ষ্ণ স্বরে বলল, কি? আমার কাছে কিছু টাকা আছে, সেভিং হিসেবে, নিশিখালির টাকা না। তাও মাহির যেন কথাটা হজম করতে পারছিল না। রফিক সরকারের না হোক স্ত্রীর সেভিংসে সে হাত দিবে? না, স্পষ্টভাবে বলল, এখানে বাইরে গিয়ে ব্যাংক অফিস কারো কাছে গিয়ে সময় নষ্ট করার দরকার নেই। এত কম সময়ের মধ্যে কেউই দেবে না। আর তুমি যেটা ভাবছো সেটা, মানে এ ধরনের লোকের কাছ থেকে ধার নেয়া, ওটা কোনো সুস্থ অপশম না। আয়না, আমি জানি তুমি তুমি দুশ্চিন্তা করছো। আমি ব্যাপারটা সামলে নিব একদম। কেন অন্যদের? আমি তোমার জমানো টাকা নিতে পারি না। আয়নার মুখে খুব হালকা একটা পরিবর্তন হলো। সে শান্ত গলায় বলল, এটা আমার টাকা না হলেও সমস্যাটা আমাদের। মাহির চোখ মুখ শক্ত করে বলল, এই নিয়ে আর কথা শুনতে চাইছি না। এটা আমার ব্যাপার, তুমি ভেতরে এসো, ঠান্ডা লাগবে। এই মানুষটা কখনো কারোর কাছে হাত পাততে জানে না, এটা সে অনেক আগেই বুঝেছে। কিন্তু আজ পরিস্থিতিটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখানে না চাইলেও তাকে হয়তো হাত বাড়াইতে হবে। আয়নায় একটা দীর্ঘশ্বাস নিল। বুকের ভেতরটা কেন জানি বড্ড ভারী হয়ে উঠেছে। রাগ আর অসহায়ত্বের এই মিশেলটা আজ বড্ড অসহ্য লাগছে। এতটাই একা হয়ে কেন যে মানুষটা সব সামলাতে চায়, নিজের ছোট একটা কষ্ট কি সে কারো সাথে ভাগ করে নিতে পারে না?
সব যন্ত্রণা পাথরের মতো ভেতরে চেপে রেখে আর হতাশাগ্রস্ত অসুস্থ শরীরটা মাথা নিচু করে এগিয়ে যেতে দেখে আয়নার বুকের ভেতরটাকে ভারী করে তুলতে লাগলো।